নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ। আপনারা দেখছেন 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট। রাজনীতি মানে কি জানেন? আক্ষরিক অর্থে রাজনীতি মানে রাজার নীতি। কিন্তু আমাদের দেশে রাজা নেই, আমরাও প্রজা নই। প্রজাতন্ত্র তো আমরা নই, আমরা গণতন্ত্র, আম জনতার তন্ত্র। পাওয়ার, ক্ষমতা আমার আপনার হাতে। হ্যাঁ, আমাদের নেতারা আমাদের বোঝায়, ভোটের সময় ছাড়া বাকি সব সময় বোঝাবার চেষ্টা করে যে দ্য পাওয়ার রেসাইডস উইথ দোজ ইন পলিটি। না, যারা পলিটিতে রয়েছে কিংবা যারা পলিটিক্সে রয়েছে তারা নিশ্চয়ই পাওয়ারফুল, নিশ্চয়ই শক্তিশালী, কিন্তু সঠিক অর্থে তাদের বলবান করি আমরা, আমজনতা। এটাই গণতন্ত্রের বিউটি, সৌন্দর্য। রাজার নীতি থেকে নীতির রাজা হওয়া ভালো। রাজার নীতি মানে রাজা যা ভাববে তাই। এমন অনেক শাসককে আমরা ইতিহাসে দেখেছি, তাদেরকে আমরা তানাশাহ বলি, ডিকটেটরস বলি। যেমন নর্থ কোরিয়া, কিম জং আন, কিংবা জার্মানি, অ্যাডলফ হিটলার, ইটালি, বেনিটো মুসোলিনি। এনারা ছিলেন তানাশাহ, ডিকটেটর। আবার নীতির রাজাদেরও আমরা দেখেছি। আমাদের এই দেশে দেখেছি মহাত্মা গান্ধী নীতির রাজা। নিজে রাজা হননি, নিজের নীতিকে আদর্শ করে রাজতন্ত্র সামলেছেন। তাই এই রাজনীতি শব্দটা অত্যন্ত গভীর, অত্যন্ত রেসপন্সিবল। সেই রাজনীতি এখন আর নীতির রাজা কিংবা রাজার নীতিতে সীমাবদ্ধ নেই। তার প্রমাণ বহু সময় আগে থেকেই আমরা পাচ্ছি। বর্তমান সময়ে রাজনীতির অর্থ ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে আসুন আজ সেই ছবিটা আমরা তুলে ধরব। দেখাবো রাজনীতির খেল খেলমে কিভাবে আমরা দিন রাত, প্রতিটি সময়, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট এবং প্রতিটি সেকেন্ড বোকা হচ্ছি, বসে বসে বোকা হচ্ছি। সত্যি কি তাই? সত্যি কি আমরা বোকা হচ্ছি? আসুন কয়েকটি ছবি দেখাই আপনাদের। প্রথম ছবি, রামনবমীতে সম্প্রীতির মিছিল। আচ্ছা, রামনবমীর আগে আপনার মনে আছে কিভাবে নেতারা, বিভিন্ন নেতারা, ভারতীয় জনতা পার্টির নেতারা উস্কানি দিয়েছিলেন, বলেছিলেন এটা হিন্দুদের মিছিল, এটা হিন্দুদের মিছিল। এই ছবি ভেঙে চুরে রাগ করে দিল সবকিছু। রামনবমী আমাদের সবার উৎসব, আমাদের সবার। এই ছবি তার প্রমাণ। এই মালদাতে নাকি টেররিস্ট অ্যাটাক হবে, এটা মালদার ছবি দেখাচ্ছি আপনাদের। এইটা এই মুহূর্তে যে ছবি দেখছেন এটা ভাঙড়ের ছবি দেখছেন। শওকত মোল্লা হাঁটছেন রামনবমীর মিছিলে। আগের ছবিটা দেখাবো, এই ছবিটা মালদার ছবি দেখাচ্ছি। মালদাতে নাকি খবর ছিল নাশকতার ছক রয়েছে, টেররিস্ট হামলা হবে। অবভিয়াসলি বলে দেওয়ার দরকার পড়ে না টেররিস্ট হামলা যখন ভারতীয় জনতা পার্টির একজন এমএলএ বলেন কোন সম্প্রদায় কিংবা কোন জাতির মানুষদের দিকে তারা ইঙ্গিত করছিলেন। হলো না, কিছুই হয়নি। উল্টে যেটা হলো তা হলো দুই সম্প্রদায় খুব মিষ্টিভাবে কাছে এলেন। এই ছবিটাই তো ভারতবর্ষ, এই ছবিটাই তো বাংলা। তাহলে কেন বারবার এই ছবিকে ঘেঁটে দেওয়ার, মুছে দেওয়ার চেষ্টা হয়? যে ছবিগুলো এখন আপনাদের দেখাবো কিংবা আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সমস্তই 6 এপ্রিলের রামনবমীর দিনের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্যামেরাবন্দী হওয়া ধর্মীয় ঐক্যের ছবি। কোথাও হিন্দুদের রামনবমীর মিছিলে সংখ্যালঘু, বিশেষত মুসলমান সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, আবার কোথাও এই দুম সম্প্রদায়ের মানুষ একে অপরকে আলিঙ্গন করছেন, জড়িয়ে ধরছেন, মিষ্টি মুখ করাচ্ছেন। কোথাও দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলের নেতারা মুসলিম সম্প্রদায়ের মানুষদের সঙ্গে নিয়ে রামনবমীর মিছিলে একসঙ্গে হেঁটে সম্প্রীতির বার্তা দিচ্ছেন। এ তো গেল হিন্দুদের এক ধর্মানুষ্ঠানে সৌহার্দ্যের ছবি। এবার চলুন আপনাদের দেখাবো আরো এক ঘটনার ছবি, যা মঙ্গলবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে হয়েছে, কিন্তু সেই ছবি একেবারে আলাদা। মঙ্গলবারের এই ছবি দেখুন, মঙ্গলবারের ছবি দেখাবো জঙ্গিপুরের। ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে এই বিক্ষোভ, আর তার সূত্র ধরে পথ অবরোধ, আগুন, পুলিশের গাড়িতে ভাঙচুর, মানুষের উন্মত্ততা। বিক্ষোভকারীদের দাবি প্রত্যাহার করতে হবে এই ওয়াকফ সংশোধনী বিল, যা আইন হয়ে গিয়েছে। তাদের দাবি ওয়াকফ সংশোধনী বিল তারা মানবেন না। এই ছবি জঙ্গিপুরে। জঙ্গিপুরে এই মুহূর্তে 163 ধারা জারি করা হয়েছে, কারফিউ জারি করা হয়েছে, ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা লাগানো হয়েছে। আপনাদের দুটো ছবি দেখালাম, আসুন সেই দুটো ছবি দেখাবো আপনাদের। একদিকে দেখাবো উৎসবে মানুষের সম্প্রীতির ছবি, আর একদিকে দেখাবো রাজনীতির কারণে
মানুষের উত্তাল হয়ে যাওয়া, উন্মাদ হয়ে যাওয়ার ছবি। দুটো ছবি পরপর দেখান। একদিকে রামনবমীতে কিভাবে উৎসবে দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে গলায় গলা মেলালেন, মিষ্টিমুখ করলেন, সৌহার্দ্যের ছবি তুলে ধরলেন। আর একদিকে দেখাচ্ছি দেখুন জঙ্গিপুরে ওয়াকফ বিলের প্রতিবাদে কিভাবে রাজনীতিকে হাতিয়ার করে কিছু মানুষ উত্তেজিত হয়ে গেলেন, উন্মাদ হয়ে গেলেন, ভাঙচুর করলেন, বিশৃঙ্খলা ছড়ালেন। এইটাই না এই দুটো ছবি দেখে দিচ্ছে। এই দুই দিনের একাধিক ছবি একটাই প্রশ্ন তোলে, আর সেই প্রশ্ন আজ আমরা আপনাদের উদ্দেশ্যে করছি। প্রথম প্রশ্ন, যে রামনবমীকে ঘিরে বাংলা জুড়ে এত ত্রাহি ত্রাহি রব উঠেছিল, রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিরোধী দলের নেতা নেত্রী একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। হিংসা বেঁধে গেলে পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছিল কি হবে। এমনকি যারা উত্তেজনা থেকে রেহাই পাননি, আইপিএল ম্যাচ মনে আছে নিশ্চয়ই, যার জন্য 6 তারিখের ইডেনের আইপিএল ম্যাচ সরে যেতে হয়েছিল, সেদিন কিচ্ছু হলো না। কলকাতা হাইকোর্ট যে উত্তেজনা আঁচ করেছিল, পুলিশের যুদ্ধকালীন প্রস্তুতি যার জন্য হলো, সেই ছবি সেই দিন আমরা দেখলাম সুন্দর একটি ভারতবর্ষের ছবি, সুন্দর বাংলার ছবি, যেখানে একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, আক্ষরিক অর্থে সঠিক হলো। 10,000 পুলিশ কর্মী মোতায়েন ছিলেন রাজ্য জুড়ে। ডিসি লেভেলের পুলিশ অফিসারদের নামতে হয়েছিল রাস্তায়। রাজ্য জুড়ে 50,000 পুলিশকে নামতে হয়েছিল পরিস্থিতি মোকাবিলায়। সেদিন কিন্তু সকলকে নিশ্চিন্ত করে কোনো অঘটন ঘটেনি। উল্টে এই রাজ্য দেখিয়ে দিয়েছিল এক অভূতপূর্ব সম্প্রীতির ঐক্যবন্ধন। কোন নেতাকে সেদিন এমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি যার থেকে অশান্তির কোনো সূচনা হতে পারে। অথচ যে ওয়াকফ বিলের সংশোধনীকে আপাত দৃষ্টিতে রাজনৈতিক মঞ্চের ইস্যু ছাড়া দৈনিক সমাজ জীবনে তার কোনো প্রভাবই নেই, তাতে রীতিমতো হিংসা। একদল মানুষ নামলেন রাস্তায়, পুলিশের গাড়ি ভাঙচুর করলেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন। আর এখানেই প্রশ্ন উঠছে, দুদিন আগেই যে পুলিশ রামনবমীর হিংসাকে ব্যর্থ করতে ওয়ার ফুটিং এ নিজেদের প্রস্তুতি তৈরি করেছিল, ওয়াকফ বিলের সংশোধনী নিয়ে হিংসা প্রতিরোধে তাহলে সেই পুলিশকে কেন এত অগোছালো দেখাচ্ছে, কেন এত অপ্রস্তুত দেখাচ্ছে? এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলছেন, পেছনের খেলাটা কে খেললেন, কে খেলছেন? আচ্ছা, জঙ্গিপুরে ওয়াকফ হিংসা তাহলে পেছনের খেলাটা কার? এটা কি শুধুই সাধারণ মানুষের বিক্ষোভ, নাকি এর পেছনে রাজনৈতিক খেলা রয়েছে? আর সেই খেলা কারা খেলছে? এই জঘন্য নোংরামির খেলা কাদের মাথা থেকে বেরোচ্ছে? তাহলে কি আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বাংলার নিত্য নৈমিত্তিক জীবন, তার সমাজ জীবনের প্রতিটি মুহূর্তের চলাফেরা রাজনৈতিকভাবে কন্ট্রোলড হচ্ছে, যার জন্য ইচ্ছে করলে রামনবমীর দিন এক অভূতপূর্ব ধর্মীয় মিলনের ছবি সামনে আসে, আবার রাজনীতির ক্রীড়া ব্যক্তিত্বদের অঙ্গুলি হেলনে কিংবা সহজ কথায় রাজনীতির খেলোয়াড়দের আঙুলের নিশানায় কেন্দ্রীয় সরকারের সংশোধিত একটি বিলকে ঘিরে হিংসার পরিস্থিতি তৈরি হয়? দেখুন দুটো ছবি দেখুন। যে উৎসবকে নিয়ে ত্রাহি ত্রাহি রব পড়ে গেল, সেই উৎসবে কিচ্ছু হলো না। উল্টে সেই উৎসবে এই দুই সম্প্রদায়ে একসঙ্গে এসে একটা মিষ্টি আবহ সৃষ্টি করলেন। আর যেটা রাজনৈতিকভাবে মোটিভেটেড একটি ইস্যু, সেই ইস্যুতে দেখুন টায়ার জ্বলছে, পুলিশের গাড়ি ভাঙছে। বাঁদিকের ছবিতে দেখুন রামনবমীর দিন পুলিশ প্রস্তুত, আর ওয়াকফ বিলের সময় পুলিশ অগোছালো। কেন? আচ্ছা, এর পেছনে যে খেলার কথা বলা হয়, বারবার খেলার কথা বলা হয়, খেলাটা খেলছে কারা? কোন দলকে আমরা দোষ দিচ্ছি না, আমরা কাঠগড়ায় তুলছি আজ রাজনীতিকে, রাজনৈতিক নেতাদের, যারা ভোট ব্যাংকের জন্য, সামান্য কয়েকটা ভোটের জন্য, চেয়ারের জন্য, কুর্সি চেয়ারের জন্য এই নোংরা খেলা খেলেন। সামনেই 2026 নির্বাচন। সন্দেহ নেই, নির্বাচনের দিন যত কাছে আসবে ততই রাজনৈতিক অসন্তোষের মাত্রা বাড়বে। তেমনই বাড়বে সেই রাজনৈতিক অসন্তোষকে ঘিরে তৈরি হওয়া আশঙ্কা। একাধিক ঘটনাও ঘটবে
এরকম আশঙ্কা তৈরি হচ্ছে। এবার আসা যাক বুধবারের এক অনুষ্ঠানে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাব, আমাকে গুলি করুন তাও যাব। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। हर रूप हम लोगों को लिए एक परंपरा होता है। कोई खिलाफ में कहता है, हमको कहते हैं आप क्यों हर धर्म का जगह में जाता है। हम कहा हम जिंदगी भर जाएगा और जाते रहेंगे। अगर तुम गोली मार के मार भी दो तो हमको यूनिटी से तुम निकालने नहीं सकते हो। इसी के लिए और हमारा इधर में सब धर्म होता है, हर धर्म, हर परंपरा, हर जाति, हर कास्ट, हर creed, every caste, every creed, every religions, all they pray for them, all they pray for world, all they pray for humanity, and we love them. মমতা বন্দ্যোপাধ্যায় ভয় ডরহীন এক হুঙ্কার শুনলেন, কিন্তু এর পাল্টা শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি বলছেন মুখ্যমন্ত্রী যখন বলছেন সর্বধর্ম সমন্বয়ে বাংলার ঐক্য, সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর হিন্দু প্রতীককেই আক্রমণ করছেন। তার হিন্দু বোধ, তার হিন্দু পরিচয়কে আক্রমণ করছেন শুভেন্দু। শুনুন শুভেন্দুর বক্তব্য। দিন কলকাতায় মিছিল করেছিলেন কেন? 22শে জানুয়ারি 2024 ভারতবর্ষে অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন। কোন মুখ্যমন্ত্রী বলেছিলেন রাম মন্দির মানি না? আপনি 66 কোটি লোক যখন কুম্ভে স্নানে যায়, আপনি বলেন মৃত্যু কুম্ভ বিধানসভায় দাঁড়িয়ে। আপনি ঈদের দিন নামাজ পড়তে গিয়েছিলেন, গিয়ে বলছেন গন্ধা ধর্ম। আপনার অধিকার আছে? আপনি আমাদের বলছেন জুমলা পার্টির জুমলা গন্ধা ধর্ম। সব বিজেপির যারা করে 2,33,27,000 হিন্দু এবং আদিবাসীরা ভোট দিয়েছে, এদের সবার ধর্ম হচ্ছে গন্ধা। গন্ধা মানে নোংরা। আপনি নিজে আপনার মুখের ভাষা, আপনার বাচনভঙ্গি, আপনি খুশির ঈদে শুভেচ্ছা দেন ধর্মীয় রীতি মেনে, আমাদের আপত্তি নেই। আপনি রামনবমীতে শুভেচ্ছা দেন রামের ছবি বাদ দিয়ে। আপনি নিজের আপনার আচার আচরণ, কথাবার্তায় আপনি নিজে হিন্দু বিরোধী প্রমাণ করেছেন। পরতে পরতে বিদ্বেষ, পরতে পরতে উস্কানি। কেন শুভেন্দু বাবু পার্সোনালি এই কথাগুলো বলছেন না। শুভেন্দু বাবু একটু খেলা খেলছেন, সেই খেলা হলো ভোটের খেলা, হিন্দু ভোটকে একত্রিত করার খেলা। শুভেন্দু বাবু যখন এই কথাগুলো বলছেন, তখন আপনাদের একবার দেখাবো, মুখ্যমন্ত্রীর ছবি নয়, মুখ্যমন্ত্রী তো নিশ্চয়ই রয়েছেন, দেখাবো সেদিন রামনবমীর দিন কিভাবে হিন্দু মুসলিম ফারাকটাই মিটে গেল। এই দুই সম্প্রদায় একে অপরকে ভালোবেসে মিষ্টি খাওয়ালো, জড়িয়ে ধরল। এটাই তো বাংলা, এটাই তো ভারত। কিন্তু এই ভারতের কথা আমরা মনে রাখি না। কেন মনে রাখি না? গুলিয়ে দেওয়া হয়, জানেন তো, বারবার গুলিয়ে দেওয়া হয়। কারা গোলাম? নেতারা। হোয়াট ইজ বেঙ্গল? কেউ এই পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক গঠনের কথা বলবেন? কেউ তুলে ধরবেন বাংলার ভূপ্রাকৃতিক বৈচিত্র্য থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি, বহু ধর্মের একসঙ্গে বসবাসের নিদারুণ উদাহরণগুলো? ধর্মীয় বিভাজনের যে রাজনীতির সুরকে বেআব্রু করে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি বলছেন চলুন শুনেন। सबको जीने दो, सब जियो शांति का साथ और सबको जीने दो, ये हमारा पॉलिसी है। जो माने माने, जो नहीं माने नहीं माने। कोई कोई तो खूब बताते हैं और बंगाल को डिफेम करते हैं, कहता है बंगाल में हम हिंदू धर्म को प्रोटेक्शन नहीं देता है। कौन देता है? बोलो कौन प्रोग्राम में आप लोगों को रोक दिया? हर समाज को हम पूछेंगे कौन प्रोग्राम को हम रुका है।
Even I must give the credit to my minority community also. They have celebrated all the Hindus program also. This is Bengal. I am proud to say that. वो लोग जब ईद करते हैं, इफ्तार करते हैं, हमको बुलाते हैं, तो बुलाने से नहीं जाएंगे। अगर हमको पूजा में जाते हैं तो उसको उधर में हम नहीं जाएंगे, तो आप लोग गाली देते हैं। हम ज्वाइन का प्रोग्राम में आप हमको मना करेंगे तो हम सुनेंगे नहीं सुनेंगे, हम आएंगे। जितना दिन जिंदा रहेंगे हम आएंगे। आप भी सोचो कि आप हमारा घर में है, ये आपका घर है। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে বিরোধী মন্তব্য রয়েছে, সেটাই শোনাবো এবার। কিন্তু তার আগে একটা প্রশ্ন করতে চাই। জানেন, যে রাজ্যে এই মুহূর্তে প্রায় 26,000 মানুষ রুটি রুজি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে, সেখানে ধর্ম নিয়ে রাজনীতির আঙিনায় রোজ কেন শাসক বিরোধীর সাফাই? শুরুতেই আপনাদের বলেছিলাম কন্ট্রোল করা হচ্ছে। এই কন্ট্রোলের কথা, এক রাজনৈতিক কন্ট্রোলের কথা, যার রিমোট কন্ট্রোল কখনো ঠিক করছে ধর্মীয় ঐক্যের ছবি, আবার কখনো তৈরি করছে হিংসার ছবি। আপনাকে কোন ছবি দেখানো হবে সেই রিমোট কন্ট্রোল রয়েছে এই নেতাদের কাছে, এই রাজনৈতিক খেলোয়াড়দের কাছে। মুখ্যমন্ত্রীর মুখে বাংলার ধর্মীয় ঐক্যর কথা শুনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনবেন? শুনুন। আপনি একটা মিথ্যাবাদী। দীঘাতে হিটকোট টেন্ডারে লেখা আছে জগন্নাথ দেব সাংস্কৃতিক কেন্দ্র, আর আপনি র্যান্ডাম বলে যাচ্ছেন জগন্নাথ মন্দির। আপনার যদি ক্ষমতা থাকে, পুরীর জগন্নাথ মন্দিরের গেটে 4টে ভাষায় লেখা আছে হিন্দু ব্যতীত কাহারও প্রবেশ এখানে চলিবে না, কেবলমাত্র হিন্দুরাই প্রবেশ করবে। আপনি দীঘাতে লিখতে পারবেন তো? পারবেন? ক্ষমতা আছে? আপনার নিজের ভাষা, আচার আচরণ, কার্যপদ্ধতির মধ্য দিয়ে আপনি নিজেকে প্রমাণ করেছেন আপনি একজন জালি হিন্দু। কি ভাষা! মজহব नहीं सिखाता आपस में बैर रखना, हिंदी है हम वतन है हिंदुस्तान हमारा। শুভেন্দু বাবু বলুন কথাগুলো। কোনদিন যদি সত্যি শুভেন্দু অধিকারী আমাদের এই স্টুডিওতে আসে, কাঠগড়ায় তুলে, বিশ্বাস করুন তাকে দিয়ে এই কথাগুলো বলাবার ইচ্ছে রইল আমার। কোথাও যদি লেখা থাকে কোন এক সম্প্রদায়ের মানুষকে ঢুকতে দেওয়া হবে এবং বাকিদের ঢুকতে দেওয়া হবে না, ভেবে দেখুন আমরা যখন ইংরেজদের শাসনকালে আবদ্ধ ছিলাম, পরাধীন ছিলাম, তখন ইংরেজ শাসকদের প্রতিটি ক্লাবে, প্রতিটি রেস্তোরাঁয় লেখা থাকতো কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। সেই লেখা দেখে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, বৌদ্ধ, শিখ সবার একসঙ্গে রক্ত জ্বলত। রক্ত জ্বলেছিল বলে তাদেরকে এখান থেকে তুলে সেই থেমস নদীর ধারে তাদের দেশে পাঠিয়ে দিতে পেরেছিলাম, আমরা স্বাধীন হয়েছিলাম। উইনস্টন চার্চিল বলে একজন রয়েছেন ইতিহাসে, জানেন নিশ্চয়ই, প্রাইম মিনিস্টার ছিলেন লন্ডনের। কথা প্রসঙ্গে জানা যায়, ইতিহাসের বই ঘাঁটলে জানতে পারবেন তার একটি ফেমাস কথা, আমরা ভারতবর্ষকে ছেড়ে আসছি, বিশ্বের কাছে আমাদের নৈতিক হার হয়েছে, তবে এই ছেড়ে আসার সময় এমন কিছু করে দিতে হবে যার কারণে ভারতবর্ষ কোনোদিন যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্র, যাকে আমরা বলি ইউনাইটেড কিংডমস কিংবা ব্রিটেন, তাদের মোকাবিলা না করতে পারে। উইনস্টন চার্চিলের শেষ উপহার ছিল পার্টিশন। ড্যানিয়েল র্যাডক্লিফ নামে এক ইংলিশ আধিকারিকও না, অ্যাকচুয়ালি ক্লার্ক ছিলেন, তার উদ্ভ্রান্ত সময় একটা পেন নিয়ে একটা আঁচড় কেটে দেওয়া, যে আঁচড়ের ভার দাগ এখনো আমরা বহন করছি, প্রতিদিন বহন করি। সেই যে ক্ষত সাদা চামড়ার শাসকরা আমাদের বুকে করে দিয়ে গেছে না, সেই ক্ষত এখনো কিছু মানুষ রোজ হাতে ব্লেড নিয়ে সেই ক্ষতগুলোকে জীবন্ত করে তোলে, জ্যান্ত করে তোলে, রোজ সেই ক্ষত থেকে রক্ত বার করে। তারা বোঝেন না যে এই রক্ত বার করা, এই ক্ষত, সেই ঘায়ে বারবার আঘাত করা আসলে আমাদের দেশে আঘাত করা। ভারতবর্ষের ঐক্যকে ভাঙা দেশদ্রোহিতা, ভারতবর্ষের ঐক্যকে ভাঙা সেডিশন,
ভারতবর্ষের ঐক্যকে ভাঙার চেষ্টা করা, দেশের বিরুদ্ধে কাজ করা। আজ আপনারা ঠিক করুন কারা দেশদ্রোহী আর কারা নন। আজ আপনারা ঠিক করুন যারা ভারতকে ভেঙে ভাগ করার চেষ্টা করছে, যারা বাংলাকে ভেঙে ভাগ করার চেষ্টা করছে, তাদের আপনারা দেশপ্রেমী বলবেন না দেশদ্রোহী বলবেন? ঠিক করুন যারা আপনার কথা, যারা চাকরির কথা, যারা স্বাস্থ্যর কথা, শিক্ষার কথা কিচ্ছু বলে না, দিন রাত শুধু ধর্ম 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 এবং ধর্মে ভিত্তি করে ভোটে জেতার কল করেন, তারা আদৌ দেশপ্রেমী কিনা? ঠিক করুন তারা দেশপ্রেমী না দেশদ্রোহী। এবার আসবো সেই বক্তব্যে যে ওয়াকফ বিল সংশোধনী ঘিরে জঙ্গিপুরের হিংসা হলো মঙ্গলবার। বুধবার মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে দুটো বার্তা দেন। আপনাদের আগে শোনাবো মুখ্যমন্ত্রীর প্রথম বার্তা, শুনুন। इतिहास में पहले बांग्ला, पाकिस्तान, बांग्लादेश, इंडिया सब एक साथ में था। आजादी का बाद तो देश टुकड़ा हुआ, लेकिन वो डिवाइड तो हम लोग नहीं किया। हमारा जो लोग नेताजी थे वो टाइम में दे हैव डन इट, वी आर नॉट। हम लोग तो उसका बहुत बाद में जन्म लिया, तो गलती क्यों हमारे ऊपर आएगा? और जो रहेगा उसको प्रोटेक्शन देना हमारा काम है। इसी के लिए आप लोगों को भी कोई आप लोगों को भी पॉलिटिकली उस्काता है, प्रोवोकेटिंग दैट यू शुड असेंबल एंड लॉन्च ए मूवमेंट। মুখ্যমন্ত্রীর প্রথম বার্তা শুনলেন তো, যেখানে তিনি বলছেন উস্কানিতে কান দেবেন না। দেশভাগের জেরে কিছু অব্যবস্থা তৈরি হয়েছে সমাজ জীবনে, তার শান্তি একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের ঘাপ, তার শাস্তি একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের ঘাড়ে চাপালে চলবে না। এবার শুনবো মুখ্যমন্ত্রীর দ্বিতীয় বার্তা, শুনুন। To all of you, not to do it. Please remember, when Didi is here, Didi will protect you and your property. Don't distrust. Let us trust each and everybody. If we are together, then we can win everything. We can conquer the world. শুনলেন তো মুখ্যমন্ত্রীর সাফ কথা। তিনি এক বিশেষ সম্প্রদায়কে শুধু রক্ষাই করবেন না, তাদের সম্পত্তি রক্ষা করবেন, তার সরকার তাদের সম্পত্তি রক্ষা করবে। মুখ্যমন্ত্রী এখানে ওয়াকফ বিলের সংশোধনীর নাম নেননি, কিন্তু তার বক্তব্যে পরিষ্কার তিনি ওয়াকফ বিলের জেরে উদ্ভূত পরিস্থিতিকে ইঙ্গিত করছেন। কিন্তু এর পাল্টা আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য রয়েছে, শোনাবো। কিন্তু তার আগে আমারও একটি প্রশ্ন রয়েছে। জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু বললেন নাম না করে ওয়াকফ নিয়ে, কিন্তু জঙ্গিপুরে যে হিংসা হলো সেই হিংসা নিয়ে কোনো কথা বললেন না কেন? কেন কন্ডেম করলেন না সেই সমস্ত মানুষকে, তারা যে সম্প্রদায়েরই হোক, সেই বিশেষ সম্প্রদায়ের হলেও তাদের কন্ডেম করলেন না কেন? কেন বললেন না যে পুলিশকে বলছি কড়া ব্যবস্থা নাও, নাম, ধর্ম, সম্প্রদায় সমস্ত কিছু বাকি রাখো, বাদ রাখো, যারা সরকারি সম্পত্তি ধ্বংস করছে এক একটাকে হিড় হিড় করে নিয়ে গিয়ে কাঠগড়ায় তোলো, বিচার করো। রাজ্যের প্রশাসক একচোখা হলে তো হবে না। যারা হিংসা করছে সে যেই হোক, যদি আপনার ভোট ব্যাংক হয় তাও আপনাকে কন্ডেম করতে হবে। এটাই নীতির রাজত্বে হয়। এই রকম যারা কন্ডেম করতে পারেন তাদেরকেই বলা হয় নীতির রাজা, যেমন ছিলেন মহাত্মা গান্ধী, যেমন ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এবার শুনুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন। কালকে জঙ্গিপুরে কি হলো? জঙ্গিপুরের পুরসভা আপনার, এমএলএ আপনার, এমপি আপনার, জেলা পরিষদ আপনার। সেখানে কালকে বেচারা পুলিশদেরকে গাড়িগুলো পোড়ালো হলো। আপনার মুখে মোথাবাড়ি নিয়ে কেন নেই? ৭৪টা হিন্দু দোকান ভাঙলো, লুট করলো, আপনার মুখে একটা শব্দ নেই কেন? রাজনৈতিকভাবে অ্যাটলিস্ট এইটা প্রমাণিত যে মুখ্যমন্ত্রী যখন বলছেন ঐক্যের কথা, বিরোধী দলনেতা তখন তাকে ভণ্ড বলে প্রতিপন্ন করছেন। রাজনীতির এই আজকি কি এখন মিটবে? পরিস্থিতি তেমন কোনো ইঙ্গিত কিন্তু দিচ্ছে না। যে বাংলা একটা সময় দেশের সর্বোচ্চ আয়কারী রাজ্য ছিল, সবচেয়ে বেশি রাজস্ব এই রাজ্য থেকে জেনারেট হতো, বিশ্বাস করুন। ইংরেজরা সেই কারণেই বাংলা এবং এই কলকাতাকে পাখির চোখ করে এখানে এসে তাদের সাম্রাজ্যের ক্যাপিটাল, রাজধানী বানিয়েছিল। এই সোনার বাংলা
কথাটা কোথা থেকে এসছে? এসছে সেই রাজস্ব, সেই উদ্ভব, সেই সম্ভ্রান্ত বাংলার থেকে, যেখানে শিল্প কৃষির মেলবন্ধনে দেশের অন্যান্য সব রাজ্যকে আমরা পেছনে ফেলে দিয়েছিলাম। এই রাজ্যে কি নেই বলুন তো? নদী আছে, পাহাড় আছে, জঙ্গল আছে, ধান আছে, শস্য ভান্ডার আছে, চাল আছে, নাচ আছে, গান আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুল গীতি আছে, সাঁওতালি ভাষা আছে, অলচিকি ভাষা আছে, কত কিছু রয়েছে। সেই সমস্ত কিছু কিন্তু এখন ব্রাত্য। চা রয়েছে, চা বাগান, ব্রিটিশদের দেওয়া আমাদের বরদান। এই মুহূর্তে এই রাজ্য বিশ্বে সরবরাহকারী কিংবা বিশ্বে রপ্তানি করা সর্বশ্রেষ্ঠ চা প্রডিউস করে দার্জিলিং এ, এবং আমাদের পরবর্তী রাজ্য আসামও রয়েছে, যেখানে এই চা শিল্প রমরমিয়ে চলে। যে রাজ্য শিল্প ও কৃষির মেলবন্ধনে এই দেশের অন্যান্য অনেক রাজ্যকে পেছনে ফেলে দিয়েছে, সেখানে আজ শিল্পের অবস্থা কি? হাহাকার। জুট মিলে তালা ঝুলছে। চাকরির অবস্থা কি কিংবা কর্মসংস্থানের অবস্থা কি? হাহাকার। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীরা এখন চাকরিহারা দুর্নীতির কারণে। নিশ্চিত সরকারি চাকরি চলে যাচ্ছে মানুষের। এককালে বলা হতো যে কোনের বাবা সরকারি চাকরিওয়ালা ছেলে খুঁজছে, কারণ সরকারি চাকরি মানে জীবনের ভরসা। সেই চাকরি কোনোদিন যায় না। আর হয়তো কোনের বাবারা সরকারি চাকরিওয়ালা ছেলে খোঁজেন না, কারণ সরকারি চাকরিও যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, কারণ সরকারি তো দুর্নীতিগ্রস্ত। কিন্তু এই সমস্ত কিছু বিশ্বাস করুন এখন ইস্যু নয়। গ্যাস সিলিন্ডারের দাম বাড়া, তেলের দাম বাড়া, আমার আপনার জীবনে রোজগার কমে যাওয়া, ব্যয় বেড়ে যাওয়া, এগুলো ইস্যুই নয় রাজনৈতিক নেতাদের কাছে। কারণ তাদের কাছে এখন সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছে ধর্ম। মানে রাজনীতিবিদরা বুঝতে পেরেছেন, তারা বুঝিয়ে দিচ্ছেন, ধর্মেও আছি, জিরাফেও আছি। সঠিক রাস্তাটা কোনটা সেটা বাছার দায়িত্ব কিন্তু একান্তই আপনাদের। কিন্তু তার আগে আরেকজনের বক্তব্য শোনাবো। তিনি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। ভাগাভাগি হতে দেবো না বলেছে। মামার বাড়ি নাকি পৈতৃক সম্পত্তি পেয়েছে। ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়া আইন দুটো চলতে পারে না। হয় ভারতবর্ষে থাকবেন, ভারতবর্ষের আইন মানবেন, অথবা ভারতবর্ষের বাইরে চলে যান, আপনার মামা বাড়ি বাংলাদেশে চলে যান, কাজে লাগবে। দুটো চলতে পারে না এই দেশে। আপনি এই দেশে থাকবেন, এই দেশের খাবেন, আর গীত গাইবেন অন্য দেশের, ওটা চলতে পারে না। ভারতবর্ষের আইন মানতে হবে। হ্যাঁ, ওয়াকফে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ডিএম এর আছে। তো ডিএম আপনি আপনার লোক, আমরা জানি, কিন্তু কোর্ট আছে তো ভারতবর্ষে। আপনি মানবেন না মানে যারা আইনি পথে যাবে তারা গিয়ে ঘাড় ধরে আপনাকে মানাবে। দেখুন কেমন সুকান্ত বাবুর বক্তব্যটা স্পষ্ট হয়ে গেল যে সমস্ত ইস্যু কোথাও ধর্মে গিয়ে আটকে যায় এই মুহূর্তে। কারণ 26-এর আগে এই হিন্দু ভোট আর মুসলিম ভোট, এটাই নেতাদের কাছে সবচেয়ে বড় চোখের মণি, পাওয়ার স্ট্রাগল। কেউ কথা বলছে 26,000 শিক্ষক নিয়ে? কোন পার্টিকে দেখছেন আন্দোলনে নামতে? একা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে এই সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রাজনীতির লোক নন, তিনি সম্প্রতিকালে রাজনীতিতে এসছেন, তিনি একেবারে ভিন্ন পেশার লোক। কিন্তু যারা দুধে রাজনীতিবিদ, যারা পোড় খাওয়া রাজনীতিবিদ, যাদের পেশাটাই রাজনীতি, তারা তারা ধর্মে রয়েছেন, আবার জিরাফেও রয়েছেন। আপনি বুঝতেই পারবেন না কখন আপনার ইস্যুগুলো দুমড়ে মুচড়ে মাটির ভেতর চলে গেল এবং তার উপর একটা সুন্দর পার্ক বানিয়ে একটা সাইনবোর্ড লাগিয়ে ধর্মের কীর্তন শুরু হলো। ধর্মের কীর্তন কেন বলছি? কারণ বিশ্বাস করুন, যারা ধর্ম মানেন, যারা ধর্মকে মনে প্রাণে ভালোবাসেন, তারা সর্বক্ষণ ভোটের জন্য ধর্ম করেন না। আমাদের এই শোতে আপনাদের দেখিয়েছিলাম চিন্ময় মিশনের এক মহারাজজিকে এনে রামনবমীর ঠিক আগের দিন যে রাম রাজ্যর সঠিক অর্থ কি, কিংবা সেখানে জাদ মাহমুদের মতো প্রফেসর এসে বলেছিলেন যে এই ওয়াকফ বিল কেন দরকার। ওয়াকফের নামে যে চূড়ান্ত বিশৃঙ্খলা চলে এসেছে বহুদিন ধরে, ওয়াকফের নামে ঠিক যেভাবে মহিলাদের, মুসলমান মহিলাদের বঞ্চিত করা হয় প্রপার্টির রাইট থেকে বহুদিন ধরে, সেখানে দাঁড়িয়ে দরকার
কিন্তু এসব কথা রাজনৈতিক নেতারা আপনাদের বোঝাবেও না, বলবেও না। তারা শুধু আপনাদের ওই ধর্মের লাড্ডু দেখাবে আর ভোট চাইবে। ভাঙুন, তাদের এই খেলা বন্ধ করুন। আপনারা যদি সজাগ হন, আপনারা যদি নিজেরা বুঝতে শেখেন, বিশ্বাস করুন এই দেশ এগোবে, আর কারো আর ক্ষমতা থাকবে না আপনাদের দেশদ্রোহী বলার। কাউকে ঠিক করতে দেবেন না আপনার দেশপ্রেমের কতটা রিপোর্ট কার্ড। মাথায় রাখবেন, আপনি একজন ভারতীয়, ক্ষমতা শেষমেশ আপনার হাতেই, কারণ আপনি এখনো গণতন্ত্রে বাস করেন। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি। কয়েকটা আসল ইস্যু দেখাবো, কয়েকটা রিয়েল ইস্যু, আমার আপনার ইস্যু দেখাবো। যেমন ধরুন 26,000 চাকরি প্রার্থীরা আজ কসবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের হাতে মার খেলো। শুধু কসবায় না, গোটা জেলা জুড়ে এই একই ছবি। Take a small break, we'll be right back. আপনারা দেখছেন NKTV বাংলা 7 PM prime time. Ground report with Ilma Sayed. চাকরিহারা শিক্ষকদের ডিআই অফিস অভিযান ঘিরে আজ রণক্ষেত্র হলো কলকাতা। শুধু কলকাতাই না, কলকাতা সহ বিভিন্ন জেলায় আজ এই একই ছবি। ডিআই অফিসে ঢুকতে গেলে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশ রীতিমতো লাঠিচার্জ করে, এমনটা অভিযোগ। পুলিশের লাঠির ঘায়ে জখম হয়েছেন একাধিক চাকরিহারা শিক্ষক। প্রথমে দেখব দক্ষিণ কলকাতার কসবার ছবি। ভিজুয়ালস প্লিজ। পুলিশের লাঠিচার্জের ছবি দেখাবো আপনাদের। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা 26,000 শিক্ষক শিক্ষাকর্মী আজ প্রতিবাদে তারা ডিআই অভিযান করার ডাক দিয়েছিলেন। চাকরিহারা শিক্ষকরা আজ এই অভিযানের ডাক দিয়েছিলেন এবং বিক্ষোভকারীদের ঠেকাতে কার্যত দুর্গের চেহারা নিয়েছিল কসবা ডিআই অফিস। একের পর এক ব্যারিকেড, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ঢুকতে গেলেন এবং তখনই পুলিশ নির্বিচারে লাঠি চালালো বলে অভিযোগ। পুলিশের লাঠিচার্জ চলছে আর একই সঙ্গে 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের হাহাকার তখন সারা শহরের আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে। শুনুন। সেরকম কিছুই করা হয়নি, আমাদের হাতে কোনো লাঠি ছিল না। আমরা এসে প্রতিবাদ করতে এসেছিলাম যে তালা দেওয়া হবে, প্রতিবাদ করা হবে, আমাদের যোগ্য টিচারদের তালিকা প্রকাশ করুন, মিরর ইমেজ প্রকাশ করুন, সেই দাবি করতে এসেছিলাম। আমরা শুধুমাত্র আমাদের প্রতিবাদের ভাষা ছাড়া আর আমাদের কিচ্ছু নেই। তাতে যদি এরা এইভাবে ভয় পায় তাহলে আর আমার কিচ্ছু বলার নেই। 3-4 জন পুলিশ মিলে, ওরা পুলিশ না সরকারের গুন্ডা আমরা জানি না, হ্যাঁ গুন্ডাই মনে হচ্ছে। এতদিন জানতাম যে সরকার চোর, এখন তারা ক্রিমিনাল, তারা মানুষ খুন করতেও তারা বাদ দেবে না তাদের। বলছে আর ওরা যে মেরে মেরে হাড় ভাঙছে সেটা ভালো, গ্রিল গুরুত্বপূর্ণ নাকি মানুষের হাড়? খালি হাতে এসেছি আমরা, খালি হাতে। আমরা কিন্তু যদি মারার ইচ্ছা থাকতো তাহলে আমরা ইট পাথর লাঠি নিয়ে আসতাম। মানুষ কাঁদছেন, মানুষ কাঁদছেন এবং বলছেন যে আমরা তো দুটো ব্যারিকেড টপকেছি, ওনারা তো আমাদের হাড় ভাঙছেন, রীতিমতো হাড় ভাঙছেন, এই অভিযোগ করছেন। বলছেন আমরা কি করেছিলাম, আমরা তো খালি হাতে এসেছিলাম, দুটো ব্যারিকেড ভেঙেছি ভেতরে যাব বলে, প্রশ্নের কয়েকটা উত্তর চাইছি সেই কারণে। উল্টে পুলিশ মানুষের হাড় ভাঙছে, এই অভিযোগ চাকরিহারাদের। বলতে গ্রিলের থেকে কি হাড়, মানুষের হাড়, তার দর কম। আজ কসবার ডিআই অফিসের সামনে যখন পুলিশ নির্বিচারে লাঠি চালাচ্ছে না, তখন গোটা শহর কলকাতার আকাশে বাতাসে 26,000 চাকরিহারার আর্তনাদ ভেসে যাচ্ছে। শুনুন সেই খবর। কিন্তু এডুকেশন দেখাচ্ছেন, আমরা একটু সরাসরি একদম শিক্ষক শিক্ষিকারা তারা গেটের বাইরে রয়েছেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে গেটের বাইরে রয়েছেন এবং তারা প্রত্যেকে কিন্তু এডুকেশন দেখাচ্ছেন, আমরা একটু সরাসরি একদম শিক্ষক শিক্ষিকারা তারা গেটের বাইরে রয়েছেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে
পুলিশের পাল্টা দাবি, আন্দোলনকারীরা তালা ভেঙে ডিআই অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, তাই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলছে পুলিশ। পুলিশের বিদিশা কালিতা, ডিসি ইএসডি, তার বক্তব্য শোনাবো, শুনুন। আরে ওরা প্রথমে আমাদের এখানে দে আর টিচার্স, ওদের প্রটেস্ট করার এভরি রাইট আছে। প্রথমে ব্যারিকেড ছিল, ওরা ব্যারিকেডটা ভেঙে তারপর এখানে সামনে গেটের সামনে চলে আসে, ওখানে ওরা পুরো গেটটা ভেঙে ওরা ভিতরে চলে আসে। এটাতে আমাদের পুলিশ কর্মীও আহত হয়েছে, আমরা লিগ্যাল অ্যাকশন নেব। লিগ্যাল অ্যাকশন নেবেন, নিশ্চয়ই নেবেন, কিন্তু যাদের 26,000 যে মানুষজন চাকরি হারালেন তারা কার কাছে যাবে লিগ্যাল অ্যাকশনের জন্য? যারা যোগ্য, যারা চাকরি খোয়ালেন তারা কার কাছে যাবে? এদিনের ঘটনায় একাধিক চাকরিহারা শিক্ষককে আটক করেছে পুলিশ। তাদের নিঃশর্ত মুক্তি না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে জানিয়েছেন চাকরিহারারা। চাকরিহারা এক শিক্ষক এই মন্তব্য করেছেন। এদিনের ঘটনায় বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন। কাঁদতে কাঁদতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা, শুনুন। যে ঘটনা হয়েছে এবার শুনবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় একঘরে করার কথা বলেছিলেন। তৃণমূল কংগ্রেস বলছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর জন্যই নাকি এই অবস্থা, 26,000 মেয়েদের চাকরি গেল, শিক্ষাকর্মীদের চাকরি গেল। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, ছবি দেখিয়েছিলাম, জানতে চেয়েছিলাম তার প্রতিক্রিয়া, শুনুন। আমাদের নিয়োগটা কেন গেল মমতার জবাব নেই, তাই পুলিশের নির্দেশ ছিল এরা বিক্ষোভ করলে পেটাও। পুলিশ নির্মমভাবে পিটিয়েছে। যারা গিয়েছিল তারা শিক্ষক, চাকুরি প্রার্থী, অর্থাৎ শিক্ষিত সমাজের অংশ। তাদের উপর পুলিশের এরকম নির্বিচার লাঠিচার্জ পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া হতে পারে না। সুতরাং এটা পুলিশ মন্ত্রীর পরিকল্পিত ব্যবস্থা। এরপর তড়িঘড়ি নবান্ন তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হলো, যেখানে রাজ্যের মুখ্য সচিব, পুলিশ কমিশনার মনোজ ভার্মা, তারা সবাই প্রেসকে ব্রিফ করলেন। এবং উদ্দেশ্য জাঙ্গিপুর নয়, জঙ্গিপুরে যা হয়েছে তা নয়, একেবারে নয়, কসবার এই ঘটনা। কারণ কসবার এই ঘটনায় ছবি ছিল, দেখা গিয়েছে এক চাকরি হারার পেটে লাথি মারছে পুলিশ। মনে পড়ছে নকশালবাড়ি, পুলিশ অফিসারের নাম সোনাম ওয়াংচুক, কংগ্রেসের সরকার নকশালবাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক অন্তঃসত্ত্বা মহিলার, আদিবাসী মহিলার পেটে লাথি মেরেছিলেন। তারপর মনে আছে তো এই রাজ্যে কি হয়েছিল? কংগ্রেস সরকার আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারেনি, কারণ সেদিন কংগ্রেস সরকারের পুলিশের বুট পড়েছিল এক আম জনতার উপর। আজ তেমনই ঘটল, এই সরকারের পুলিশের বুট গিয়ে পড়লো এক চাকরি হারার পেটে। আর তারপর তড়িঘড়ি বৈঠক ডাকলেন পুলিশ কমিশনার। কি বলছেন শুনুন। আজকে যে ঘটনা হয়েছে ডিআই অফিস কসবাতে, ওটাতে আমরা দেখলাম হঠাৎ করে কিছু টিচার্স ওরা এসে ওখানে ঢোকার চেষ্টা করে, তখন একটা পরিস্থিতি তৈরি হয়। আমাদের 6 জন ইনজার্ড হয়েছে, একজনের ইনজারি অনেকটাই বেশি আছে। পুলিশ বাধ্য হয়ে কোনো অ্যাকশন নিয়েছে যখন ওদের উপর কিছু অ্যাটাক হয়েছে, ফিজিক্যাল ইনজারি হয়েছে। আমরা সবাই টিচারদেরকে মানে আমাদের ওদের প্রতি রেসপেক্ট আছে, সহানুভূতি আছে, কিন্তু যদি ওদের কোনো প্রোগ্রাম যদি থাকে, পুলিশকে, লোকাল পুলিশকে যদি জানানো হয় টাইমলি, দেন নিশ্চয়ই পুলিশ ফ্যাসিলিটেট করবে। এটা গেল দক্ষিণবঙ্গের ছবি, কলকাতার ছবি। তড়িঘড়ি নবান্ন বৈঠক ডেকে ফেললো, কারণ ওই যে পুলিশের বুট গিয়ে পড়লো এক চাকরিওয়ালার পেটে।
এবার আসুন উত্তরবঙ্গের ছবিটা দেখি, কারণ শুধু কলকাতায় এই ছবি নয়, জেলার সর্বত্র এই ছবি, রাজ্যের সর্বত্র এই ছবি। জেলায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তুমুল বিক্ষোভ। ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ করলেন চাকরিহারারা। বিচার চাইতে গিয়ে কোথাও গলা ধাক্কা খেলেন, কোথাও আবার জুটলো লাঠি পেটা। যোগ্যদের সসম্মানে চাকরিতে না ফেরালে আরো বৃহত্তর আন্দোলন হবে, হুঁশিয়ারি দিল চাকরিহারারা। দেখুন। আলিপুরদুয়ারে প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নার সামনে তুমুল বিক্ষোভ। ডিআই অফিসে তালা লাগিয়ে দেন চাকরিহারারা। আলিপুরদুয়ার কোর্টের সামনেও চলে বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা। আন্দোলন শুরু হয়ে গেছে। আমরা শিক্ষক সমাজ ভদ্রভাবে চেষ্টা করেছি আমাদের মাধ্যমে আন্দোলন করবার। এখন আমরা চরমপন্থীভাবে আন্দোলনে নেমে পড়েছি। আমরা মাত্র টায়ার জ্বালালাম। আমরা আমাদের দাবি দাওয়াগুলো বিভিন্ন জায়গায় দিচ্ছি, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। সকলে আশ্বাস দিচ্ছে, আমরা অফিসিয়ালি কার্যকরী চাইছি। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন আলিপুরদুয়ারের ডিআই। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা লিখিত আকারে তাদের অভিযোগ জমা দেন। এবার আমি ওদেরকে অনুরোধ করলাম যে ওরা ওদের যে দাবিগুলোর কথা বলছিলেন বিভিন্ন জনে, সেটা একসাথে করে আমাদের জমা দেবার জন্যে, এবং আমি নিশ্চয়ই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই দাবি দাওয়াগুলো পৌঁছে দেবো। আর যেগুলো আমার পক্ষে করা সম্ভব সেগুলো নিশ্চয়ই করব। শিলিগুড়িতেও চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ। বাঘা যতীন পার্ক থেকে মিছিল করে হাসমি চকে মানববন্ধন করে প্রতিবাদ জানান তারা। এরপর মিছিল করে শিলিগুড়ির ডিআই অফিসে গিয়ে তালা দিয়ে দেন তারা। পুলিশ বাধা দিলে রাস্তায় বসে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আমাদের বিক্ষোভ, আমরা আর কোনো রকমের কোনো পরীক্ষা দেব না। আমরা যেভাবে যেই জায়গায় রয়েছি আমাদেরকে সেই জায়গা ফিরিয়ে দিতে হবে। আমাদের যা স্যালারি প্রাপ্য সেটা আমাদেরকে দিতে হবে। আমাদের যে ওয়েমার শিট, যেটা বারবার করে বলা হচ্ছে, যেটা আমাদের অ্যাকচুয়ালি প্রমাণ করে দেবে আমরা যোগ্য, সেই ওয়েমার শিট আমরা চাইছি। জলপাইগুড়িতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ মিছিলে তুলকালাম। মিছিল করে ডিআই অফিসে গেলে চাকরিহারা শিক্ষকদের আটকে দেয় পুলিশ। অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান চাকরিহারারা। পরে তারা ডিআই এর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন। মুখ্যমন্ত্রী ভার্বালি বলেছেন, মুখ্যমন্ত্রীর কাছেও জাজমেন্ট আছে, উনি বলেছেন আমাদেরকে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, এতগুলো প্ল্যান করে রেখেছেন। কিন্তু আমাদের একটাই দাবি, আমরা যোগ্য শিক্ষক, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। আমাদের সেই যোগ্য লিস্ট রিভিউ পিটিশনের আগে কোর্টে প্রডিউস করতে হবে। এই একমাত্র দাবি ছাড়া আমাদের আর কোনো দাবি নেই। আমাদের কারোর ওপর রাগ অভিমান, আমরা ট্রমার মধ্যে আছি। আমরা কি করব নিজেরাও জানি না, আমরা কিসের বলি হলাম আমরা সেটাও জানি না। কিন্তু আমরা আপাতত বুঝতে পারছি না আমাদের কি হবে। আমাদের কালকে স্যালারি বন্ধ হয়ে গেলে আমাদের পরবর্তী কি চলবে, এটা মানবিক আবেদন আমাদের সব জায়গায় সবার কাছে। আমাদের এই আর্তনাদ, এই ব্যথা কারা বুঝতে পারছে আমরা কিচ্ছু জানি না। আমরা একদম ট্রমার মধ্যে আছি। আমরা নিজেরা কে কি করব এখন আমরা জানি না। উত্তর দিনাজপুরেও চাকরিহারাদের বিক্ষোভ। রায়গঞ্জের কর্ণজোড়াতে ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। চাকরিহারাদের দাবি যোগ্য অযোগ্যের তালিকা দেওয়া হোক। বালুরঘাটে ডিআই অফিসে তুমুল বিক্ষোভ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। প্রথমে পুলিশের সঙ্গে বচসা বাঁধে চাকরিহারাদের। এরপর তারা অফিস থেকে কর্মীদের বের করে তালা দিয়ে দেন। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে চাকরিতে না ফেরালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন চাকরিহারারা। কোচবিহারের যোগ্য শিক্ষক ও শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ 2016-র পক্ষ থেকে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ। কোচবিহারে কাছাড়ি মোড়ে বিক্ষোভ, পরে ডিআই অফিসেও বিক্ষোভ দেখান চাকরিহারারা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। বুঝলেন তাহলে ঠিক কি হলো? সর্বত্র জেলা থেকে শহর একটাই সমস্যা, একটাই ইস্যু। সেই ইস্যু হলো 26,000 শিক্ষক শিক্ষাকর্মী তাদের চাকরি গিয়েছে, তাদের সরকারি চাকরি গিয়েছে, এবং তার কারণ দুর্নীতি, সরকার মদতপুষ্ট দুর্নীতি।
কমিশনের মদতপুষ্ট দুর্নীতি, এ কথা আমার নয়, মাফ করবেন যদি কারো খারাপ লাগে, কোনো নেতার খারাপ লাগে। এই মন্তব্য মহামান্য শীর্ষ আদালতের, সর্বোচ্চ আদালতের, সুপ্রিম কোর্টের 41 পাতার ওই ভার্ডিক্টে লেখা ছিল কমিশন দুর্নীতি হচ্ছে, জানতো, শুধু জানতোই না, কাভার আপ করেছিল। এবং সেই কাভার আপের জন্যই কিন্তু যোগ্য অযোগ্য বাছা গেল না। তার পরিণাম চোখের সামনে দেখতে পাচ্ছেন। কি নির্বিচারে তাদের উপর লাঠিচার্জ হলো বলুন তো। আজ সরকারি পুলিশের বুট গিয়ে পড়লো এক চাকরিহারার পেটে। হুট করে সেই নকশালবাড়ি আন্দোলনের কথা মনে পড়ে গেল। সোনাম ওয়াংচুক, সেই পুলিশ অফিসার যিনি লাথি মেরেছিলেন এক আদিবাসী মহিলাকে, সেই ঘটনা চোখের সামনে জল জল করে ভাসতে শুরু করলো। এ কোন রাজ্যে বাস করছি আমরা? সরকারি চাকরি, তারও কোনো নিশ্চয়তা নেই। আর তার বিরুদ্ধে প্রতিবাদ করলে, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে লাঠি পেটা মেলে, সরকারি পুলিশের লাঠি পেটে আসে। কি অদ্ভুত এ রাজ্য, তাই না? হয়তো এখন রোমান সাম্রাজ্যের সেই বীর সম্রাটরা বেঁচে থাকলে বলতেন, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। আসুন এবার পরের খবরে চোখ রাখি, একটু মনটাকে ভালো করি। যখন মনে হয় আমাদের সরকার কিচ্ছু করছে না, তখন এমন কিছু খবর আসে যে খবরগুলো আরো একবার সরকারের প্রতি আমাদের আস্থা বাড়িয়ে দেয়। কারণ এবার 26/11 মাস্টারমাইন্ড তাহাউর রানা সে ভারতে ফিরছে। অবশেষে ভারতীয় তদন্তকারী সংস্থার হাতে জঙ্গি তাহাউর রানা। মুম্বাই হামলা 2008 সালের 26শে নভেম্বর। খেয়াল পড়েছে সেই দিনের কথাটা, সেই কালো দিনের কথাটা? রাত 10:30 সমগ্র ভারতবর্ষ টেলিভিশন নিউজ চ্যানেল প্রথম ব্রেকিং লাইন, মুম্বাইয়ের রাস্তায় বন্দুকবাজদের হামলা। সদ্য তখন শুরু করেছি সাংবাদিকতা, একটি পত্রিকায় লিখতাম। মনে আছে যখন প্রথম খবরটা আসে যে বন্দুকবাজরা হামলা চালাচ্ছে বিভিন্ন জায়গায় বম্বেতে, আমরা কেউ প্রথমে বিশ্বাস করতে চাইনি। তারপর যখন একের পর এক এই ছবিগুলো চোখের সামনে আসছিল, তখন বারবার একটাই কথা মনে হচ্ছিল আর রাগ হচ্ছিল, যে এর পেছনে কারা, তাদের শাস্তি দিতে হবে। এত বছরের অপেক্ষার পর সেই তাওয়াহুর রানা এবার ভারতে ফিরছে। এবার তার ট্রায়াল হবে এই ভারতীয় পদ্ধতিতে। আর কয়েক মিনিট পরেই, আমার মনে আছে সেদিন বন্দুকবাজদের শব্দ বদলে গিয়ে ব্রেকিং লাইনে আমরা লিখেছিলাম, মুম্বাইয়ের রাস্তায় জঙ্গি হামলা। এক সংবাদ সংস্থার লাইভ ফুটেজে দেখা যাচ্ছিল এই হামলার জন্য কিভাবে প্রস্তুত হচ্ছিলেন মুম্বাই পুলিশের তৎকালীন এটিএস প্রধান হেমন্ত কারকারে। সঙ্গে দেখা যাচ্ছিল অতিরিক্ত পুলিশ কমিশনার অশোক কামাত, ইন্সপেক্টর বিজয় সালালার। এই লাইভ ফুটেজের মাত্র 15 মিনিটের মধ্যে দেখা গিয়েছিল এই 3 জনের মৃতদেহ সরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী। এরপর 3 দিন ধরে জঙ্গিদের সঙ্গে লড়াই, ভারতীয় নিরাপত্তা বাহিনীর এনএসজি কমান্ডোজ ডিপ্লয়েড হয়, অপারেশন টর্নেডো। অবশেষে শেষ হয় জঙ্গি নিধন অভিযান। কিন্তু মুম্বাই হামলার চক্রীদের খুঁজে পেতে সামনে আসে কানাডিয়ান ব্যবসায়ী তাওয়াহুর রানার নাম, যে একজন পাক বংশোদ্ভূত মানুষ, অর্থাৎ পাকিস্তানের নাগরিক। এনআইএ তদন্ত করে রানাকে অন্যতম সক্রিয় এবং লস্করে তৈবা জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে দাবি করে চার্জশিটে। তারপর এই রানাকে ভারতে ফেরানো নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলে। তাওয়াহুর রানা একজন কানাডিয়ান পাকিস্তানি নাগরিক, জঙ্গি গোষ্ঠী লস্করে তয়বার সক্রিয় সদস্য। 2009 সালে শিকাগো শহরে গ্রেফতার করা হয়েছিল তাওয়াহুর রানাকে। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে রানার আবেদন খারিজ করে দেয়। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যর্পণ অনুমোদন করার পর 64 বছর বয়সী এই রানা তিনি আসছেন ভারতে। 1997 সালে ভারত আমেরিকা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ভারত মার্কিন প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে রানাকে ফেরানো হচ্ছে ভারতে। সূত্র মারফত জানতে পারছি, আত্মসমর্পণ পরোয়ানা নিশ্চিত হওয়ার পর রবিবার আমেরিকা যায় এনআইএর একটি দল। এই দলে এনআইএর 3 শীর্ষ অফিসার ও 3 জন গোয়েন্দা সংস্থার অফিসার রয়েছেন। বিষয়টির উপর নজর রাখছে খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। লস্করের এই সদস্য তাওয়াহুর আগে পাকিস্তানের সেনাবাহিনীতে ডাক্তারের চাকরি করত। কানাঘুষো এও শোনা যায় আইএসআই এর পার্ট ছিল এই তাওয়াহুর। এনআইএর আইজি পদমর্যাদার অফিসার আশিস বাটরা, ডিআইজি মর্যাদার জয়া রায় এবং একজন ডেপুটি এসপি পদমর্যাদার অফিসার সহ আরো 3 জন গোয়েন্দা অফিসার রবিবার সারেন্ডার ওয়ারেন্ট হাতে পেয়ে
আমেরিকা চলে যান। কোন পলাতক আসামিকে বিদেশি রাষ্ট্রে হাতে তুলে দিতে এই ওয়ারেন্ট প্রয়োজন। রানার জন্য তিহার জেলে একটি বিশেষ গারদ তৈরি করা হয়েছে। গোটা জেলের নিরাপত্তা ইতিমধ্যে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আসুন রানা সাহেব, এবার আমরা আপনার একটু খাতিরদারি করি। হাই সিকিউরিটি ওয়ার্ডের গড়াদে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা রাখা হচ্ছে। ঘরের সঙ্গেই আছে সংলগ্ন বাথরুম। মনিটরে এখন গড়াদের বাইরে সর্বক্ষণ নজরদারিতে থাকবেন রানা। এবার চলুন একবার দেখে নিই এই রানার বিরুদ্ধে 26/11 মামলায় কি কি অভিযোগ আছে। গ্রাফিক্স প্লিজ। সবচেয়ে বড় অভিযোগ 26/11 সন্ত্রাসবাদী হামলায় অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির ট্রাভেল ডকুমেন্ট জোগাড় করে দিয়েছিলেন এই রানা। ডেভিড হেডলি জঙ্গি, তাকে অর্থ সাহায্য করেছিলেন এই রানা। 2011 সালে তাউর রানা, ডেভিড হেডলি সহ আরো 6 জনের বিরুদ্ধে ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানো, চক্রান্ত করার অভিযোগে চার্জশিট ফাইল করে ভারতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এনআইএর দায়ের করা চার্জশিটে তাহাউরের বিরুদ্ধে 134 জন সাক্ষীর বয়ান নথিভুক্ত করা রয়েছে। এনআইএর চার্জশিটে 210টি নথি এবং 106টি ইমেল প্রমাণ স্বরূপ দেওয়া হয়েছে। 106টি ইমেল তাহাউরকে পাঠানো জঙ্গি ডেভিড হেডলির স্ত্রী অভিনন্দন বার্তাও রয়েছে। তাহাউরকে পাঠানো ইমেলে হেডলির স্ত্রী এমন কথা লেখেন যে তিনি দিনভর টেলিভিশনে 26/11 হামলার সম্প্রচার দেখেছেন। এর জন্য অভিনন্দনও জানাচ্ছেন হেডলির স্ত্রী। মুম্বাই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলি, তার সঙ্গে একটানা যোগাযোগ রেখে যাচ্ছিল এই তাহাউর রানা। 2005 সাল থেকে মুম্বাই হামলার চক্রান্ত শুরু করেছিল লস্করে তৈবা এবং হরকত উল জিহাদ। আর সেই সময় লস্কর তাহাউরকে এই হামলার ষড়যন্ত্রে যুক্ত করেছিল। 26/11 হামলার 1 সপ্তাহ আগে সস্ত্রীক ভারতে এসেছিল এই রানা। এই সময় সে মুম্বাই সহ বেশ কিছু জায়গার রেকি করে যায়। 2008 সালের 13 থেকে 21 নভেম্বরের মধ্যে হাপুর, দিল্লি, আগ্রা, কোচি, আহমেদাবাদ এবং মুম্বাইয়ে রেকি করেছিল রানা। কেন এতগুলো জায়গায় রানা গিয়েছিল সেটা তার কাছ থেকে এবার জানতে চাই এনআইএ। সেই তাহাউর রানা এবার ফিরছে ভারতবর্ষে। এবার তাহাউর রানার বিচার হবে, আর এবার এক এক করে পাকিস্তানের সেই সমস্ত মুখোশগুলো খুলবে। এই জঙ্গি হামলার পেছনে যে পাকিস্তান ছিল, আইএসআই এর মদত ছিল, এবার আরো স্পষ্ট হবে। পাকিস্তানের যে বন্ধুত্বের হাত বারবার বাড়ায় এবং বারবার বন্ধুত্বের হাত বাড়িয়ে পেছনে ছোড়া মারে, এবার সেটা বন্ধ হবে। ফিরুক একবার রানা, তারপর ভারত দেখাবে ভারত তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের সঙ্গে ঠিক কি কি করতে পারে। সময় প্রায় শেষের দিকে, আর হাতে 2 থেকে 3 মিনিট রয়েছে। এই 3 মিনিটের মধ্যে আপনাদের সেই ঠাকুরপুকুর ইনসিডেন্টের দিকে নিয়ে যাব। ঠাকুরপুকুরে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল টলি তারকাদের মদ খেয়ে কিংবা মত্ত অবস্থায় উন্মাদ ভাবে গাড়ি চালানোর জন্য, তাতে একটি ছোট্ট অভিযোগ আমরা পেয়েছি। যে অভিযোগটা হয়তো ছোট্ট, ওই ভিক্টো, শ্রিয়া বসু, হ্যান ত্যান যারা এই কাণ্ডটা ঘটিয়েছিলেন, ছোট্ট অভিযোগ, কিন্তু তার ইম্প্যাক্ট প্রচুর। নিহতের ছোট ছেলে এনকেটিভি বাংলায় জানাচ্ছেন যে পুলিশ নাকি ঘটনার পর বলেছিল টাকা নিয়ে সব রফা দফা করে নাও, অভিযোগ নিতে চায়নি। শুনুন এক্সক্লুসিভ একান্ত সাক্ষাৎকার নিহতের ছেলের এনকেটিভি বাংলায়। রবিবার মর্মান্তিক দুর্ঘটনা ঠাকুরপুকুর বাজার এলাকায়, এবং সেখানে মৃত্যু হয়েছে আমিনুর রহমান। তার ছেলের বিয়ে ছিল এরই মধ্যে, এবং সরাসরি আমরা তার বাড়িতে এসেছি। পরিবারে শোকের ছায়া স্বাভাবিকভাবেই, কারণ এই ধরনের ঘটনা ঘটবে সামনেই ছেলের বিয়ে, কেউ ভাবতেও পারেননি। আর ঠিক কি বলছেন তার ছেলে, যার কিছুদিনের মধ্যে বিয়ে, আমি একটু সরাসরি তার সাথে কথা বলবো। কি হয়েছিল সেদিনকে বাবার এরকম মর্মান্তিক দুর্ঘটনা? আমি কোনো পুলিশের কাছে সাহায্য পাইনি। প্রথম কথা, ইতিমধ্যে আমাকে অনেক ফোর্স করা হয়েছে। আমি অ্যাম্বুলেন্সে নিজেই নিয়ে গেছি। অ্যাম্বুলেন্সে ফোন করে পুলিশ থেকে আমাকে ফোন করে বলছে এতে তুমি সেটেলমেন্ট করো। ওই অবস্থায় আমি কারোর কাছে কিছু। আচ্ছা, আপনার বাবা সেদিনকে সকালবেলা কি বাজার করতে বেরিয়েছিলেন? মানে উনি কি এখানেই বাজার করতেন সামনে? আমার বাড়ির সামনে বাজার, কোনো কি কারণে বেরিয়েছে সেটা জানি, এমনিতে বাজার করতে বেরায়, এইভাবে বেরিয়েছে, ঠিক আছে। তারপরে হঠাৎ শুনলাম যে এইরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ভয়াবহভাবে। তারপরে গিয়ে ওই অবস্থা, তারপরে আমি কিছু জানি না। তারপরে আমি শুনলাম যেগুলো, ঠিক আছে, যেখানে গাড়ির মধ্যে মদ ড্রাগস পাওয়া গেছে, কিন্তু রিপোর্ট যারা এতে আছে সেগুলো কোনো উল্লেখ নেই, কোনো উল্লেখ নেই। ওগুলো পোস্টমর্টম হয়েছে।
পোস্টমর্টম হয়েছে সব। আপনার কবে বিয়ে ছিল? আমার এই এক সপ্তাহের মধ্যে বিয়ে ছিল, 15ই এপ্রিল আমার বিয়ে ছিল। তার মধ্যে এই ভয়াবহ ঘটনা। ইতিমধ্যেই যিনি ড্রাইভ করছিলেন, যিনি চালক ছিলেন, তিনি ছোট পর্দার এক পরিচালক সিদ্ধান্ত দাস, তাকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িতে অনেকে ছিলেন। আপনারা এই মুহূর্তে কি চাইছেন? আমি চাই তার শাস্তি হোক, এইটাই চাই, তার কড়া শাস্তি হোক। কেন দেখুন, আমার তো গেছে, আরো যে কতজন আর গেছে তার নেই কোনো ঠিক আছে। এরকম আরো যদি স্কুটি যদি না দাঁড়াতো, যদি গাড়ির স্কুটি না পড়তো, আরো কত ফ্যামিলির ক্ষতি হতো, তার কোনো গাড়ি না। আমার তো গেছেই, আমরা বুঝতেই পারছি। আমি সেই পরিস্থিতিতে আমাকে পুলিশ আমাকে কোনো হেল্প করেনি, ওদেরকে হেল্প করেছে, ওদেরকে বসিয়ে রেখে আমাকে, আমি অ্যাম্বুলেন্স চেয়েছি, আমার কোনো হেল্প করেনি আমাকে। পুলিশ পুরোপুরি ভাবে তাদেরকে হেল্প করেছে যারা এই গোটা কাণ্ডটা ঘটিয়েছে। কি অদ্ভুত না? সত্যি স্যালুকাস, কি বিচিত্র এই দেশ। ধর্ম নিয়ে জিগির ওঠে, পুলিশ খুনিদের সঙ্গে আঁতাত করে, আর আম জনতা তারা ভেবে মরে আমাদের কি হবে। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, কারণ হয়তো ভাবা প্র্যাকটিস করলে একদিন আপনিও বদল আনতে পারবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।